হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2010 প্রোগ্রামে। বিগত ক্লাসগুলোতে আমরা অফিস এক্সেল 2010 প্রোগ্রামের বিভিন্ন টুলসগুলোর ব্যবহার শিখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তার একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। নাম্বার 1, লিমিট ডেটা দ্যাট অ্যাপিয়ার্স অন ইউর স্ক্রিন। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে যে আপনার স্ক্রিনে যে ডেটাটা দেখাচ্ছে বা দেখাবে সেটাকে আমরা কিভাবে লিমিট করব। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার একটা ওয়ার্কশিটে 1 লক্ষ রেকর্ড আছে, তাহলে আপনি 1 লক্ষ রেকর্ড থেকে যদি আপনি চান যে আমি শুধু জানুয়ারির রেকর্ডগুলো দেখতে চাই বা ফেব্রুয়ারির রেকর্ড দেখতে চাই বা আমি শুধু হাসানের রেকর্ড দেখতে চাই বা আমি শুধু কামালের রেকর্ড দেখতে চাই, সো চাইলে আমরা কি করতে পারি, লিমিট করতে পারি। এভাবে আমরা ডেটাটাকে চাইলে লিমিট করতে পারি। তো লিমিট করার জন্য আমরা যে অপশনটা আসলে ইউজ করব সেটার নাম হচ্ছে ফিল্টারিং অপশন। কেমন? ফিল্টার মানে হচ্ছে ছাকা। তো আমরা চাইলে ফিল্টার করে আমরা যে অপশনসগুলো রাখতে চাই সেগুলোকে রেখে আমরা এভাবে আমাদের ডেটাকে লিমিট করতে পারি। কেমন? এন্ড দেন আমরা আরো কিছু ফাংশন আজকে দেখব, যে ফাংশনের মাধ্যমে আমরা চাইলে ডেটাকে লিমিট করতে পারি। তারপর আমরা আজকে আরও দেখব যে কিভাবে ভ্যালিডেশন রুল সেট করা যায়। ভ্যালিডেশন রুল সেট করে কিভাবে এক্সেলে ডেটাকে আমরা দেখতে পারি বা ডেটা এন্ট্রিকে আমরা রেস্ট্রিক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এই সেলগুলোতে 500 থেকে 1000-এর মধ্যেই কেবলমাত্র ভ্যালু এন্টার করতে পারবে, তাহলে ইউজাররা এর বেশি ভ্যালু এন্টার করতে পারবে না বা এর কম ভ্যালুও এন্টার করতে পারবে না। তাকে রেঞ্জটা ওই 500 থেকে 1000-এর মধ্যেই রাখতে হবে। ঠিক আছে? এছাড়া আমরা চাইলে যে সমস্ত ভ্যালুগুলো আমাদের জন্য ইনভ্যালিড সেগুলোকে আমরা চাইলে সার্কেলড আকারেও দেখতে পারি, যে কোনগুলো ইনভ্যালিড, এবং সেগুলোকে আমরা চাইলে সার্কেল করে দেখতে পারি। তো এগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো একটা করে। তো সর্বপ্রথম তাহলে আমরা আজকে ফিল্টারিং নিয়ে শুরু করি। কেমন? ফিল্টারিং কি করে করতে হয়। তো তার জন্য আমি একটা এক্সেল শিট ওপেন করেছি এখানে, এবং এখানে আমি টাইম সেভ করার জন্য আগে থেকে কিছু ডেটা টাইপ করে রেখেছি। ওকে, তো আমি এখানে ডেট নামে একটা কলাম করেছি, অ্যামাউন্ট নামে একটা কলাম করেছি, এবং নেম নামে একটা কলাম করেছি। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। কালার অন্য কোনো কালার দিয়ে দিলাম। বোল্ড করে নিলাম। ওকে, সো দিস আর দ্য কলাম হেডিং। এটা অটো ফিট করে নিই। অ্যান্ড দেন এখানে কিছু ডেট আমি বসিয়েছি, এবং এখানে আমি কিছু অ্যামাউন্ট বসিয়েছি, অ্যান্ড দেন এখানে কিছু নাম বসিয়েছি। ঠিক আছে? তো ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে আমি এখানে দেখেন হাসানের রেকর্ড আছে 2 বার এবং জামালের রেকর্ড আছে 2 বার। কেমন? জামালের একটা রেকর্ড আছে 2 বার, যেটা একটা হচ্ছে আপনার 2/2/2015-তে, আরেকটা আছে আপনার জামালের রেকর্ড, যেটা হচ্ছে আপনার 10/1/2015-তে। আবার আমরা দেখতে পাচ্ছি হাসানেরও কি আরো একটা রেকর্ড আছে, 2টা রেকর্ড আছে। সো এখন মনে করেন আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমি হাসানের রেকর্ড দেখব বা শুধুমাত্র আমি জামালের রেকর্ড দেখব। তো তার জন্য আমরা কিভাবে ফিল্টার করতে পারি সেটাই আমরা আজকে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা। তো ফিল্টার করার জন্য প্রথমে সে মনে করেন আমি অ্যামাউন্ট দিয়ে ফিল্টার করি বা নেম দিয়ে, যে কোনো একটা দিয়ে আপনি ফিল্টার করতে পারেন। সে আমি নেম দিয়ে ফিল্টার করছি, নেম। সো নেমটাকে সিলেক্ট করলাম, এন্ড দেন ফিল্টার আমরা আমাদের হোম ট্যাবের মধ্যেই আমরা ডান দিকে যে এডিটিং গ্রুপটা আছে, ডান দিকে এডিটিং গ্রুপের মধ্যে আমরা দেখতে পাবো সর্ট এন্ড ফিল্টার বলে একটা অপশন আছে। এখানে আমরা গত ক্লাসেই সম্ভবত A to Z বা Z to এটা দেখেছিলাম, ঠিক কিনা? মনে আছে তো নিশ্চয়ই আপনাদের, সর্টিং যেটা। আর তার সাথে এখানে একটা কথা আছে, দেখেন ফিল্টার। ওকে, তো আমি এখানে একটা ফিল্টার সেট করলাম। কোথায়? নেইমে। দেখেন ফিল্টার সেট করেছি নেইমে, এন্ড দেন অ্যামাউন্টেও দেখাচ্ছে, ডেটেও দেখাচ্ছে, মানে এই টোটাল রোটাতে আসলে একটা ফিল্টার সেট হয়ে গেছে। কেমন? আচ্ছা, এখন আমি যদি নেইমে ক্লিক করি, আমরা দেখব নেইমের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো দেখাচ্ছে। ঠিক আছে? ড্রপ ডাউন অ্যারোতে আমি ক্লিক করলে আমি প্রত্যেকটা নাম দেখেন এখানে টিক দেয়া আছে, এবং যার কারণে প্রত্যেকটা ডেটাও আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে এমন করি সে আমি জনি এবং জামাল এই 2টা রেকর্ড দেখবো, আর বাকিগুলোকে আমি উঠিয়ে দিলাম টিকগুলো।
জনি আর জামাল বললাম। ওকে, এখন দেখেন আমাকে শুধু জনি আর জামালের রেকর্ডই দেখাচ্ছে, আর বাকিদের রেকর্ড দেখাচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আবারও ফিল্টার অপশনে যাচ্ছি এবং এবার আমি সিলেক্ট অলে ক্লিক করে আবার ওকে দিলাম, আবার চলে আসলো। ঠিক আছে, আমি যদি ফিল্টারকে বাদ দিতে চাই, ক্লিয়ার করতে চাই, এখানে আমরা অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশন পেয়ে যাব আমরা। সে আমি একটু ফিল্টার করে নিই আগে, এখান থেকে একটা উঠিয়ে নিলাম, এটা উঠিয়ে নিলাম। ওকে, সো নাও কামাল, জামাল, রনি আর রনি, এই তিনজনের টেক্সট এন্ট্রি আমরা দেখছি। সো এখানে যদি আমরা ক্লিক করি, একটু খেয়াল করেন, যখনই আপনি যেই কলামটাতে ফিল্টার করছেন তার সাথে বাকি দুটার কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। এখানে একটা ফিল্টারের সাইন চলে আসে, কেমন, মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে কোনটাতে ফিল্টারটা করা হয়েছিল। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখবো এখানে একটা অপশন আছে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম। সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে নেম থেকে ফিল্টারটা চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যদি চাই যে আমরা অ্যামাউন্ট অনুযায়ী ফিল্টার করব, সেটাও পসিবল। কেমন, অ্যামাউন্টের এখানে ক্লিক করলাম, এখানে এই যে অ্যামাউন্টগুলো আছে, আমি যেগুলোতে টিক দিব সেগুলো দেখাবে, যেগুলোতে টিক দিব না সেগুলো দেখাবে না, একই রকম ব্যাপার। ওকে, সো আমরা এখানে আরো কিছু অপশন আছে ফিল্টারিং এর, যেমন আমাদের এখানে আছে নাম্বার ফিল্টার্স বলে একটা অপশন আছে। নাম্বার ফিল্টার্সে গিয়ে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। আমি ধরেন এখান থেকে নিলাম সে টপ 10, কেমন, টপ 10। তাহলে এখন আমি যদি টপ 10 দিয়ে ওকে দিই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, টপ 10টা রেকর্ড আমাকে দেখাবে। কিসের উপরে বেস করে? অ্যামাউন্টের উপরে বেস করে। তার মানে এখানে যেমন 12,000 আছে, 12,000টা দেখাবে, 5,000 আছে, 5,000 দেখাবে, এভাবে লার্জেস্ট থেকে স্মলেস্টের দিকে আসতে থাকবে। কয়টা রেকর্ড? 10টা রেকর্ড। তা আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10টা রেকর্ড নাই। তো আমি এক কাজ করি, আমি এখানে সে লিখলাম 3 রেকর্ড এন্ড দেন ওকে। সো দেখেন আমার 12,000 আছে, 5,000 আছে এবং 1,000 আছে, আর বাকিগুলো এর নিচে। কি বোঝা গেল? আচ্ছা, একইভাবে আমরা যদি এখান থেকে ফিল্টার ক্লিয়ার করতে চাই, ক্লিক করে আমরা বলবো ক্লিয়ার ফিল্টার ফ্রম অ্যামাউন্ট এন্ড দেন হয়ে যাবে। ওকে, আরো অপশন আছে। আমরা যদি এখানে অ্যামাউন্টে গিয়ে বলি যে নাম্বার ফিল্টারস, এখানে বললাম যে গ্রেটার দেন, ঠিক আছে, ইজ গ্রেটার দেন কত, গ্রেটার দেন কত, সে এখান থেকে আমি বললাম যে গ্রেটার দেন 5,000, তাহলে 5,000 এর উপরে যেগুলো শুধুমাত্র সেগুলো দেখাবে। ঠিক আছে, ওকে। তো দেখেন 5,000 এর উপরে একটাই আছে, সেটা হচ্ছে 12,000। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা ফিল্টার করতে পারি। ওকে, আচ্ছা, তো ফিল্টারিং এর আরো কিছু অ্যাডভান্সড অপশন আমরা দেখব। তার আগে আমরা আরেকটা অপশন দেখে নিই, সেটা হচ্ছে সামারাইজিং ওয়ার্কশিটস উইথ হিডেন অ্যান্ড ফিল্টার্ড রোজ। সামারাইজিং ওয়ার্কশিটস উইথ হিডেন অ্যান্ড ফিল্টার্ড রোজ, অর্থাৎ আমরা চাইলে, আমরা গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত শিখেছিলাম যে কিভাবে শীটকে হিডেন করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে শীট কিভাবে হাইড করা যায়, ঠিক কিনা? আমরা চাইলে রো বা কলামকেও কিন্তু হাইড করতে পারি। ফর এক্সাম্পল, একটু খেয়াল করেন, আমি যদি এই অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে এই টোটাল সিলেকশনটা আমি আমার টাস্ক বারে দেখবেন ডান দিকে জুমের আগে আমাকে দেখাবে এভারেজ কত হবে, এটার কাউন্ট কত হবে এবং সাম কত হবে, এই তিনটা জিনিস এখানে দেখায়। ঠিক আছে, আমি যদি চাই যে আমি এর সাথে আরো কিছু জিনিস দেখব, হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই যে স্ট্যাটাস বারটা আছে, এখানে রাইট ক্লিক করলে দেখবেন অপশন আছে, যেমন এখানে সাম অপশনটা টিক দেওয়া আছে, এই কারণে সাম দেখাচ্ছে, কিন্তু কেমন, এভারেজটা টিক দেওয়া আছে, এভারেজ দেখাচ্ছে, কাউন্টও দেওয়া আছে, কাউন্টও দেখাচ্ছে। আর আমি যদি এখান থেকে সামটা উঠিয়ে দিই ক্লিক, তাহলে সামটা দেখাবে না, ঠিক কি না? দেখেন এখানে সামটা এখন আর নাই, এভারেজ আছে আর কাউন্ট আছে। আমি জুম স্লাইডারটাকে উঠিয়ে দিয়েছি, যার কারণে এখানে স্লাইডারটাও দেখাচ্ছে না। জুম স্লাইডারটা আবার ক্লিক করলাম, জুম স্লাইডারটা চলে আসলো, সামে ক্লিক করলাম, সামটা চলে আসলো। আমি চাচ্ছি যে আমি ম্যাক্সিমামটাও দেখব,
তাহলে ম্যাক্সিমামটাতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ম্যাক্সিমামটাও এখন স্ট্যাটাস বারে শো করছে 12,000, ঠিক কিনা? হোয়াট হ্যাপেন্ড যদি আমরা এখান থেকে কোনো একটা রো কে হাইড করে ফেলি? দেখেন আমি একটা রো কে হাইড করেছি, আমার এখানে 12 নম্বর রোটা, যেটার ভ্যালু হচ্ছে 12,000 টাকা, যেটার নাম হচ্ছে রনি, নেম হচ্ছে রনি। আচ্ছা, রো কে হাইড করার জন্য রোটাকে আমরা সিলেক্ট করব এন্ড দেন রাইট ক্লিক করে আমরা কি বলবো? হাইড। ওকে, এন্ড দেন আমাদের এই রোটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে যোগ করি, মানে এটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু আমার ভ্যালুটা কম দেখাচ্ছে, ঠিক কি না? স্বাভাবিকভাবে হাইড হয়ে গেছে, তো ভ্যালু দেখাবে কোত্থেকে, নাকি? ওকে, তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই যে কিভাবে একটা রো কে হাইড করতে হয় বা কিভাবে আনহাইড করতে হয়। দেখেন একটা রো কে যখন আপনি হাইড করবেন তখন কিন্তু ওটাকে আসলে আনহাইড করার কোনো অপশন এইখানে নেই, মানে আপনি এখান থেকে আনহাইডে ক্লিক করলেও সেটা কিন্তু আর আসবে না, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে পুরো শীটটাকে সিলেক্ট করতে হবে। পুরো শীট সিলেক্ট করার জন্য আমরা কি করব? রো এবং কলামের কর্নারে যাব, যেখানে ক্লিক করলে আমাদের টোটাল রোজ এবং কলাম নাম্বারগুলো দেখায়, কেমন? সেখানে আমরা ক্লিক করলেই কি হবে? পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফরম্যাট অপশনে, সেলস গ্রুপে ফরম্যাট অপশনে, এবং ওখান থেকে আমরা চলে যাব ভিজিবিলিটি, ভিজিবিলিটি থেকে হাইড এন্ড আনহাইড, এন্ড ওখান থেকে আমরা বলবো আনহাইড রোজ অথবা আনহাইড কলামস। আমরা কি রো হাইড করেছিলাম, তাহলে আমরা বলবো আনহাইড রোজ, কেমন? যদি আপনি কলাম হাইড করতেন তাহলে আপনি বলতেন আনহাইড কলামস। তো আমি এখানে বললাম আনহাইড রোজ। দেখেন আমার ওই 12,000-এর যে রোটা সেটা আবার ব্যাক করেছে। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের কাছে একটা ফাংশন আছে, যেই ফাংশনটার নাম হচ্ছে সাব টোটাল ফাংশন, কেমন? এই সাব টোটাল ফাংশনের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করতে পারি। ফিল্টার্ড ভ্যালু মানে যেগুলো ফিল্টার করা আছে, এরকম কলাম বা রো যেগুলো আমরা ফিল্টার করব, অথবা যেগুলোকে আমরা হাইড করেছি বা আনহাইড আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে সাব টোটাল, কেমন? সাব টোটাল। আচ্ছা, তো সাব টোটাল বোঝার জন্য আপনাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে সাব টোটালের কিছু নাম্বার আছে, ওই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সাব টোটালটা কিভাবে কাজ করে, কেমন? পেজ নাম্বার 356 এবং 357 এবং 358-এ কিছু টেবিল আছে, ওই টেবিলগুলোর মধ্যে সাব টোটালের যে বিভিন্ন নাম্বারগুলো আছে সেগুলো কোনটা দিয়ে কি মিন করে তার একটা লিস্ট দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা সাব টোটাল নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। যেমন আমার এখানে একটা সাব টোটাল আছে, যেটা হচ্ছে সাব টোটাল ব্র্যাকেটে 109, C8:C20, কেমন? তাহলে এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে? তেমন কিছু বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। ইকুয়ালস সাব টোটাল, যে কোনো ফর্মুলা আমরা শুরু করব ইকুয়াল দিয়ে, এন্ড দেন সাব টোটাল মানে হচ্ছে কি আমরা টোটালটা বের করতে চাচ্ছি, এন্ড দেন এখানে আমরা একটা কোড অ্যাকচুয়ালি ইউজ করেছি, যে কোডটার নাম হচ্ছে 109, কেমন? তারপরে কমা দিয়ে আমরা রেঞ্জটা বলেছি যে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত এই টোটালটা আমরা কাউন্ট করব। তাহলে 109টা কি, একটু আমাদের বইটা একটু খেয়াল করেন, এখানে 109টা কি বলছে? 109 বলছে যে এটা হচ্ছে সাম করার জন্য। পেজ নাম্বার 356-তে দেখেন, কেমন? তো যদি আমি এখানে সাম না করে এভারেজ বের করতে চাইতাম তাহলে আমরা কি দিতাম? 101, ঠিক কি না? যদি আমি কাউন্ট বের করতে চাইতাম তাহলে আমি দিতাম 102, কেমন? 102, কাউন্ট এ হচ্ছে 103, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বের করছি? আমরা সাম বের করছি, কত? 109। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখেন শুধু 9, শুধু 9 একটা অপশন আছে, দেখেন বাম দিকে 109-এর পাশে শুধু 9, পেয়েছেন?
আচ্ছা এখানে কি বলছে দেখেন, রিটার্নস দ্য রেজাল্ট অফ অ্যাডিং অল নাম্বারস ইন দ্য রেঞ্জ টুগেদার। মানে একটা হচ্ছে যে আমরা যদি 109 দিয়ে আমরা যদি এটাকে যোগ করি তাহলে সে আপনার হিডেন যে রোগুলো থাকবে সেগুলোকে এক্সক্লুড করবে, মানে ওগুলো ছাড়া যোগ করবে। কেমন? আর যদি আমরা 9 দিয়ে এটাকে সাব টোটালের পরে আমরা 109 না দিয়ে কোডটাকে যদি বলে 9 শুধু 9, তাহলে সে কি করবে, সে ক্যালকুলেট করবে ইনক্লুডিং হিডেন রো। কেমন? আচ্ছা তো একটু দেখেন, আমরা এখানে একটা ফর্মুলা টাইপ করেছি, ইকুয়াল সাব টোটাল 109 কমা C8 কোলন C20, তাহলে 109 ব্যবহার করেছি। ওকে, আমার এই মুহূর্তে সাব টোটালটা কত আছে একটু দেখেন, 21,500। কেমন? আচ্ছা আমরা এখান থেকে কোনো একটা যেমন বড়টাকে আমি হাইড করি তাহলে বুঝতে সুবিধা হবে, 12,000 এটাকে আমরা হাইড করলাম। হাইড দেখেন আমাদের ভ্যালুটা কিন্তু কমে গেছে, 21,500 থেকে এটা 9,500 হয়ে গেছে, কিন্তু আমার নিচেরটা কিন্তু ঠিক আছে, কারণ ওখানে আমরা সাব টোটালের পরে 109 না শুধু 9 ব্যবহার করেছি। কথা কি বোঝা গেল? তাহলে 9 যখন আমরা ব্যবহার করব তখন কি হবে, ইনক্লুডিং হিডেন রো, হিডেন রো সহ সে সাব টোটালটা করবে। আর যদি আমরা 109 ব্যবহার করি তাহলে সেটাকে এক্সক্লুড করে দেবে, যেগুলো যেগুলো হিডেন থাকবে সেগুলোকে সে বাদ দিয়ে যোগ করবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেখব যে কিভাবে ইউনিক ভ্যালু বের করতে হয়, ইউনিক ভ্যালু কিভাবে বের করা যায়, কিংবা আপনার ভ্যালিড সেটস অফ ভ্যালু ফর রেঞ্জেস অফ সেলস কি করে করতে হয়। হ্যাঁ, তো তার জন্য আমি এখানে অলরেডি একটা শীট তৈরি করেছি, যেমন এখানে একটা শীট আছে আপনার ডেটা ভ্যালিডেশন রুল। কেমন? একটু খেয়াল করেন, আমি এখানে বললাম একটা হেডিং দিয়েছি যে ডেটা ভ্যালিডেশন রুল অ্যাপ্লাইড। কেমন? এখানে কিছু ভ্যালু টাইপ করা আছে, আমি যখনই এখানে যাচ্ছি তখন আমাকে একটা মেসেজ দিচ্ছে যে অ্যাডমিন রেস্ট্রিকশন ইউ আর রেস্ট্রিক্টেড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ভ্যালু অ্যাকসেপ্টেড হিয়ার বিটুইন 500 to 900 অনলি। কেমন? তার মানে আমাকে এই রেঞ্জটাতে, যেই রেঞ্জটার উপরে আমি এই ভ্যালিডেশন রুলটা সেট করেছি, এই রেঞ্জটাতে আমাকে অবশ্যই ভ্যালু দিতে হবে বিটুইন 500 to 900। আমি ধরেন এই নিচেরটাতে আসলাম যেখানে কোনো ধরনের কোনো ভ্যালিডেশন রুল আমি সেট করিনি, এখানে দিলাম সে 1500, এন্টার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? কিন্তু যদি আমি এর ভিতরে, এই রেঞ্জের ভিতরে এরকম দেই 1500, দিলাম এন্টার, দেখেন ও আমাকে একটা এরর মেসেজ দেখাচ্ছে, ইউ মাস্ট এন্টার ভ্যালু বিটুইন 500 to 800 অনলি। কেমন? আচ্ছা তো এটা কি করে করতে হয় আমরা একটু পরেই দেখছি। যেমন আমরা এখানে এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? রেঞ্জটাকে সিলেক্ট করে আমরা গেলাম হচ্ছে ফর্মুলাস এন্ড দেন ডেটাতে যাব আমরা, ডেটা ট্যাবে। কেমন? ডেটা ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে ডান দিকে দেখতে পাবো একটা অপশন আছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে আমরা দেখবো এখানে অপশন আছে ডেটা ভ্যালিডেশন, সার্কেল ইনভ্যালিড ডেটা, ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেলস, এরকম তিনটা অপশন আছে। তো আমরা যাব হচ্ছে ডেটা ভ্যালিডেশনে। ওকে, ডেটা ভ্যালিডেশনে এসে আমরা এখানে বলবো অ্যালাউ এনি ভ্যালু। আমি এখানে বললাম সে এখানে আমি অ্যালাউ করব হোল নাম্বার, এনি ভ্যালু না, আমি শুধু নাম্বার অ্যালাউ করব। কেমন? হোল নাম্বার। এন্ড দেন ডেটা বিটুইন কত থেকে কত, মিনিমাম আমি বললাম সে 5000 আর ম্যাক্সিমাম বললাম সে 10,000। ওকে, আচ্ছা তারপরে ওই যে আমরা ওখানে গেলেই যে আমাকে একটা মেসেজ দিচ্ছিল, হ্যাঁ ওই জায়গাতে গেলেই আমাকে একটা মেসেজ দিচ্ছিল, তো তার জন্য আমরা এখানে একটা ইনপুট মেসেজ সেট করতে পারি যে ওখানে গেলে কি মেসেজ দেবে। কেমন? আমি এখানে টাইটেলে ক্লিক করলাম, টাইটেলে বললাম যে R28 ব্যাচ, এরকম একটা কিছু লিখলাম, R28 CF ব্যাচ। ওকে, এন্ড দেন এখানে একটা মেসেজ দিলাম সে দিস রেঞ্জ is restricted, so
you must enter value, কেমন, you must enter value from 5000 থেকে কত 10000, ওকে, এন্ড দেন আমরা বললাম ওকে। আচ্ছা, তো দেখেন এখানে আমি যাচ্ছি আর আমাকে এই যে মেসেজটা দিচ্ছে R28 CF batch, this range is restricted, so you must enter value from 5000 to 10000। তাহলে আমি যেখানে যেখানে যাব, মানে এই রুলটা যেখানে যেখানে অ্যাপ্লাই করা আছে কেবলমাত্র সেখানে সেখানেই মেসেজটা পাবো। দেখেন আমি বেরিয়ে যাই, দেখেন মেসেজ চলে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? আমি ঠিক যতটুকু সিলেক্ট করে ভ্যালিডেশনটা রুল দিয়েছি ওর মধ্যেই মেসেজটা আমাকে শো করছে। আচ্ছা, এখন মনে করেন আমার এখানে বলা ছিল 5000 থেকে কত 10000, সো আমি এন্টার করলাম 5000, কোনো সমস্যা না, এন্টার, কোনো সমস্যা নেই। 7000 সমস্যা না, 12000 সমস্যা, এন্টার, দেখেন আমাকে মেসেজ দিচ্ছে the value you entered is not valid, a user has restricted values that can be entered into this cell। বাট এই মেসেজটা অনেকের জন্যই বোধগম্য হবে না, যারা নর্মাল ইউজার তারা কিন্তু এই মেসেজটা খুব একটা ভালো করে বুঝতে পারবে না। তো আমি চাইলে একটা কাস্টম মেসেজও সেট করতে পারি যাতে করে ইউজাররা বুঝতে পারে, কেমন। তো তার জন্য আমরা ওই রেঞ্জটাকে আবার সিলেক্ট করে যে রেঞ্জটার উপর আমরা কাজটা করেছিলাম, কেমন। দেন ডেটা ভ্যালিডেশন, আমরা ডেটা ভ্যালিডেশনে ছিলাম, এই যে ভ্যালিডেশনটা দেখাচ্ছে, দেখেন সেটিংসে গেলে আমরা যেটা যেটা করেছি ইনপুট মেসেজ দেখাচ্ছে, এন্ড দেন এরর অ্যালার্ট, এখানে এসে আমরা অ্যালার্টটা দিয়ে দেব, কেমন। স্টপ স্টাইলটা কি হবে, স্টপ হবে না ওয়ার্নিং হবে, ওয়ার্নিং হলে সাইনটা এরকম দেখাবে, ইনফরমেশন হলে সাইনটা এরকম দেখাবে, আর স্টপ হলে সাইনটা এরকম দেখাবে। সে আমি এটাকে বললাম সে আমি একটা ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং মেসেজ, এরকম যেন সাইনটা দেখায়, কেমন। এন্ড দেন এখানে টাইটেল কি দেব, আমি দিলাম সে উপস, কেমন, এটা টাইটেল দিলাম উপস। আর এরর মেসেজে দিলাম যে প্লিজ এন্টার ভ্যালু বিটুইন 5000 to 10000 রেঞ্জ, ফুল স্টপ, এন্ড দেন ওকে করে বেরিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমরা যদি এখানে একটা ভ্যালু এরকম এন্টার করি, সে এটা আমরা করছি হচ্ছে 2000, अगेन 2000 কি নেওয়ার কথা না, 5 থেকে 10000, তাহলে এন্টার দিলাম, দেখেন আমাকে ও মেসেজটা দিচ্ছে। আমরা ওই যে সাইনটা সেট করেছি ইনফরমেশন সাইন, ওই সাইনটা দেখাচ্ছে এবং টাইটেল দেখাচ্ছে উপস, যেটা আমরা সেট করেছি, এবং এখানে মেসেজটা দেখাচ্ছে যেটা আমরা সেট করেছি, প্লিজ এন্টার ভ্যালু বিটুইন 5000 to 10000 রেঞ্জ, ওকে। সো আমি এখান থেকে নো বলে বেরিয়ে আসলাম। এখন এখানে আমি দিলাম সে 8000 টাকা, 8000 এন্টার। সো এখন ইউজাররা কিন্তু ইজিলি বুঝতে পারবে যে তাকে কি করতে হবে, কিন্তু আগের মেসেজটা কিন্তু ইউজাররা সবাই ওটা ভালোভাবে বুঝতে পারবে না যে তাকে কি করতে হবে, কেমন। তো আমরা যখন ডিজাইন করব, মানে এই যে এটা কি অ্যাকচুয়ালি একটা ডিজাইন করা, তাই না, একটা ডিজাইন করা যে ইউজাররা কি করবে কি না করবে, ইউজারদেরকে রেস্ট্রিক্ট করা, ঠিক কি না। আচ্ছা, এখন মনে করেন যে আমরা এবার আরেকটা কাজ করতে পারি, আমরা এরকম যে যে ভ্যালুগুলো ইনভ্যালিড মনে হবে আমার কাছে, সেই ভ্যালুগুলোকে আমি চাইলে সার্কেল করতে পারি আমার বোঝার সুবিধার্থে, কেমন। ফর এক্সাম্পল আমরা এখানে কিছু ভ্যালু টাইপ করি, 500, 1000, 8000, 2000, 7500, 6500, 5500, এরকম কিছু একটা, কেমন। ভ্যালুগুলো আগেই আমরা ইনপুট দিয়েছি, ভ্যালুগুলো আগেই ইনপুট দিয়েছি। এখন এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা গেলাম হচ্ছে ডেটা ভ্যালিডেশনে, এবং এখানে আমরা বললাম যে ডেটা ভ্যালিডেশন, এবং এখানে আমরা সেটিংসে গেলাম, সেটিংয়ে গিয়ে বললাম সে হোল নাম্বার, এন্ড দেন আমরা এখানে বললাম যে বিটুইন, মিনিমাম হচ্ছে, বা আমরা এখানে এবার অন্যটা সেট করি, সে আমরা বললাম যে গ্রেটার দেন, কেমন। গ্রেটার দেন আমি বললাম সে হচ্ছে 2000, তাহলে আমাদের এখানে কত আছে, 2000 এর উপরে আছে, এবং 2000 এর নিচেও একটা ভ্যালু আছে নাকি,
দুইটা আছে 2000 এর নিচে, ঠিক আছে। এন্ড দেন আমরা বললাম ওকে। তো এখন এই জায়গাটার মধ্যে আমরা যে ভ্যালিডেশনটা রুল সেট করেছি তার বাইরেও কিন্তু কিছু ডেটা আছে, ঠিক কি না। এখন আমি যদি বলি যে ডেটা ভ্যালিডেশন এবং আমি যদি বলি সার্কেল ইনভ্যালিড ডেটা, সার্কেল ইনভ্যালিড ডেটা ক্লিক করলাম, দেখেন আমাকে কিছু কিছু জায়গায় আমার এখানেও এরকম ছিল, আর এখানে আমাকে ওই তিনটা ভ্যালু দেখাচ্ছে যে এই তিনটা ভ্যালু আমার ভ্যালিডেশন রুলের বাইরে চলে গেছে। আমরা দিয়েছিলাম গ্রেটার দেন 2000, তার মানে অবশ্যই ভ্যালু হতে হবে 2000 এর উপরে, ঠিক আছে। তো আপনি মনে করেন একটা বিশাল শীট আছে, অনেক ডেটা আছে, ওখান থেকে আপনি চাইলে এরকম ভাবে ভ্যালিডেশন এই সার্কেল দিয়ে আপনি বের করে নিতে পারেন যে কোনগুলো কোনগুলো ইনভ্যালিড ডাটা। কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, যদি আপনি এই ইনভ্যালিড যে আমরা সার্কেলটা করলাম, এই সার্কেলটাকে যদি আপনি না রাখতে চান, তার জন্য আমরা ডেটা ভ্যালিডেশনে গেলেই আরেকটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেলস। এর আগেরটা আমরা করেছিলাম সার্কেল ইনভ্যালিড ডেটা, তার ঠিক নিচেই আছে কি ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেলস। তো এখানে ক্লিক করলে আমার ওই সার্কেলগুলো আবার চলে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে ফিল্টারিং এর আরো কিছু অপশন আছে যেটা আমরা হোম ট্যাব থেকে দেখেছিলাম। এছাড়া আমরা চাইলে ডেটা ট্যাবের মধ্যেও কিন্তু আমাদের এই ফিল্টারিং এর অপশনটা পেয়ে যাব আমরা। কেমন? সর্ট এন্ড ফিল্টার সেকশনটা আমাদের ডেটা ট্যাবের মধ্যেও থাকে। তো ডেটা ট্যাবের মধ্যে দেখেন এখানে অপশন আছে ফিল্টারের, তারপর অপশন আছে অ্যাডভান্সড এর। সো আমরা এখান থেকে চাইলে আমাদের নিজেদের মতো করেও কি ফিল্টারিং করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটু দেখি যে কিভাবে অ্যাডভান্সড ফিল্টারটা ব্যবহার করতে হয়। আমি এখানে ক্লিক করলাম অ্যাডভান্সড এ, এখান থেকে কিছু নিলাম সে অ্যাডভান্সড। এখানে অলরেডি ভ্যালিডেশন রুল সেট করা আছে। তো আমরা আরেকটা শিটে যাই, ওখানে কিছু ডেটা ইনপুট করে নিই। 5000, 10,000, 15,000, 18,000, 20,000, সে এরকম কিছু একটা দিলাম। ওকে, আচ্ছা আমরা এখানে দিলাম সে প্রাইস, একটা প্রাইস দিলাম। এটা হচ্ছে মনে করেন যে আপনার 1/1/2015, 2/2/2015, 3/3/2015, 3/3/2015, 4/4/2015, 5/5/2014। ওকে, এটা দিলাম হচ্ছে ডেট কলাম, ঠিক আছে। আর এটা দিলাম সে সিটি কলাম, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে সিটিজি, এটা হচ্ছে খুলনা, এটা হচ্ছে সে ঢাকা এগেইন, এন্ড দেন এটা হচ্ছে আপনার সে বরিশাল। সো বরিশালের লোকজন একটু মাইন্ড করছে, বরিশাল লিখছি না। আপনি তো মনে হয় বরিশালের না। আরে না স্যার, কেন আচ্ছা, ওকে। সো এখানে আমরা কিছু ডেটা ইনপুট দিলাম। সো নাও আমরা চাইলে এখানে অ্যাডভান্স যে অপশনটা আছে, অ্যাডভান্সড অপশনে গিয়ে আমরা ফিল্টার করতে পারি এইভাবে লিস্ট রেঞ্জ। আপনি লিস্ট রেঞ্জটা কিভাবে নেবেন? ফর এক্সাম্পল আমি এখান থেকে নিলাম ঢাকা, এটা শুরু হয়েছে আপনার, একটু দেখেন এখানে যখন আমরা লিস্ট রেঞ্জে ক্লিক করেছি এবং এখান থেকে ঢাকাতে ক্লিক করেছি, তখন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে শীট 3। শীট 3 মানে হচ্ছে এই মুহূর্তে আমি কোন শীটটাতে আছি, শীটের নামটা দেখাচ্ছে শীট 3। হ্যাঁ, এন্ড দেন আমরা আমি একটু অন্যভাবে আপনাদেরকে বোঝাই তাহলে আরেকটু ইজি হবে। সেইটার নাম দিলাম হচ্ছে প্রাইস শীট। কেমন? সো আমরা যদি এখন অ্যাডভান্সডে যাই, তাহলে আমাদেরকে এখন এখানে ক্লিক করলে কি দেখাবে? প্রাইস, শীট নেম প্রাইস, এন্ড দেন এক্সক্লামেটরি সাইন, এন্ড দেন ডলার সিম্বল সি, এন্ড দেন ডলার সিম্বল 4। কেমন? তো আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, দেন কোলন দিলাম, আমি একটা কোলন ইউজ করলাম মানে পরবর্তী রেঞ্জটা দেওয়ার জন্য। এটা হচ্ছে শুরুটা এন্ড লাস্ট কোথায়। কেমন? তো আমাদের লাস্ট কোথায়? এটা হচ্ছে আপনার C8। সো আমি এটাকে সি বা আমি C15 করে রাখলাম, সমস্যা কি? পরবর্তীতে ভ্যালুগুলো যেন ইন্টারভ্যাল এটার মধ্যে চলে আসে।
ঠিক আছে। তারপরে আমি বলছি ইউনিক রেকর্ডস অনলি। ইউনিক রেকর্ডস মানে কি? ডুপ্লিকেট গুলো দেখাবে না। তাহলে এখানে ডুপ্লিকেট কি আছে? ঢাকা আছে, ঠিক কি না? ঢাকা ডুপ্লিকেট আছে তো, তাহলে ঢাকা দুইটা থাকলে কয়টা দেখাবে? একটা। তা আমরা এখানে আরেকটু কয়টা করলে ভালো হতো আসলে, অ্যাডভান্স দাঁড়ান আরেকটু কয়টা করে নি। 6/6/2012, তো 15,000, আর এটা হচ্ছে সে সিটিজি। ওকে, সো আমরা অ্যাডভান্সডে গেলাম, এন্ড দেন আমরা বললাম হচ্ছে ইউনিক রেকর্ডস অনলি, $C $4 থেকে $C $15। ওকে, সো দেখেন এখানে আমাদেরকে ঢাকা, সিটিজি, খুলনা, ঢাকা একটা গেল, কন্ট্রোল ওয়াই, অ্যাডভান্সড, $C $4, C4 না, $C $4 থেকে অ্যাডভান্স ইউনিক রেকর্ডস অনলি, $4 থেকে C15। আচ্ছা, ওকে, এখানে একটা, এটা ঢাকাটাও তো যাওয়ার কথা, ঢাকাটাও তো ইউনিক না, একটা যাচ্ছে আরেকটা যাচ্ছে না। আচ্ছা, অ্যাডভান্স ইউনিক, এখানে তো ভ্যালু একটাই আছে। আচ্ছা, এটাকে আমি 5000 করে দিলাম, এখানেও 5000 করে দিলাম। সে অ্যাডভান্সড ইউনিক রেকর্ডস দিয়ে আমার কাজ করছে না। আচ্ছা, আমি একটু দেখে পরে এটা আপনাদেরকে দেখে দেব। সো এইভাবে চাইলে আমরা ইউনিক রেকর্ডও বের করতে পারি, যে আমার শীটে যে যে রেকর্ডগুলো আছে এর মধ্যে শুধুমাত্র আমরা ইউনিক রেকর্ডগুলো দেখতে চাই। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম, ইউনিক ভ্যালু ফাইন্ড করার জন্য আমরা কিছু ভ্যালু এখানে এন্টার করেছি। আমি কলামটার নাম দিয়েছি ভ্যালু, এবং এটাকে আমি ফিল্টার করেছি। কেমন? ভ্যালুটাকে ক্লিক করে আমরা এখান থেকে আগে ফিল্টার করে নিয়েছি, এবং তারপর আমরা অ্যাডভান্সড অপশনে গিয়ে আমরা বললাম যে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, অ্যান্ড দেন এখান থেকে আমরা বললাম ইউনিক রেকর্ডস অনলি। তাহলে এখানে ইউনিক রেকর্ডস অনলি কোনটা আছে? 5000, 500, 5000, 5700। তাহলে এখানে 5000, 500 এবং 7000 এই তিনটেই দেখানোর কথা, ঠিক কি না? আমরা যদি ওকে প্রেস করি, দেখেন 5000, 500 এবং 7000 এই তিনটেই কিন্তু শো করছে। কেমন? তো আগে ফিল্টারিংটা করে নেবেন, যেই কলামের উপরে আপনি ইউনিক রেকর্ড বের করতে চান সেই কলামটাকে ফিল্টার করে নেবেন, এন্ড দেন তারপর আপনি এই অপশনটা ব্যবহার করলেই আমরা ইউনিক ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, সো দ্যাট ইজ অল। আমাদের মোটামুটি যে অপশনসগুলো আমাদের দেখার কথা সেগুলো দেখা হয়ে গেছে। আরেকটা অপশন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট অপশন। অ্যাগ্রিগেট অপশনটা আমরা একটু আগে যে আপনার সাব টোটাল অপশনটা ইউজ করেছিলাম সেই রকমই। আপনারা যদি একটু পেজ নাম্বার 359 পেজে দেখেন, 2 নম্বর পয়েন্টটাতে বলা আছে ইন সেল J3 এন্টার দ্য ফর্মুলা ইকুয়ালস অ্যাগ্রিগেট 1,1, G3 : G27।
তার মানে সে অ্যাগ্রিগেট করবে, কি করবে, অ্যাগ্রিগেট করবে এবং 1 ব্যবহার করেছে অ্যাভারেজের জন্য, এবং আপনার আরেকটা 1 ব্যবহার করেছে যেটা ইগনোর করবে হিডেন রোজ অ্যান্ড নেস্টেড সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট ফাংশনস। একটু দেখেন বাম দিকে পেজ নাম্বার 358-তে আমাদের যে টেবিলটা আছে ওখানে 1টা দেখেন, 1টা হচ্ছে ইগনোর হিডেন রোজ অ্যান্ড নেস্টেড সাবটোটাল। আর এর আগে আরো আগে দেখেন, এর আগের পেজের টেবিলটাতে 1 নাম্বার হচ্ছে অ্যাভারেজের জন্য, পেয়েছেন? আচ্ছা, তো তাহলে প্রথম 1টা আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ করবে সে, এবং পরের 1টা দিয়ে সে বলছে যে হিডেন রোকে সে ইগনোর করে যাবে, তাহলে অ্যাভারেজ করবে সে পুরোটার উপরেই। কেমন? তো এই হচ্ছে আপনার এই কমান্ডটা দিলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব ওই টোটাল, হ্যাঁ, যতটুকু আছে। সে ফর এক্সাম্পল আমি এখানে একটু দেখাই আপনাদেরকে, এখানে আমি ফিল্টারিংটা ক্যান্সেল করে দেই, এখানে আমি আরো কিছু ভ্যালু নেই, 10,000 এরকম কিছু একটা, ওকে। এন্ড দেন আমরা যদি এখান থেকে অ্যাগ্রিগেটটা করি, এখানে যদি আমরা অ্যাগ্রিগেটটা করি, তাহলে অ্যাগ্রিগেট করার জন্য আমি এখান থেকে একটা ফর্মুলা, কি অ্যাগ্রিগেট করা আছে অলরেডি, এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি এখানে, ওকে। সো এখানটাতে আমরা বসিয়ে দিলাম অ্যাগ্রিগেট, কমান্ডটা হবে অ্যাগ্রিগেট, এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1টা হচ্ছে অ্যাভারেজের জন্য, আর 1টা হচ্ছে কি ইগনোর করবে হিডেন রোজকে। কেমন? তো আমরা এখানে দিলাম রেঞ্জটা কত হবে, রেঞ্জটা হবে আমাদের এই শীটের জন্য B5 থেকে এটা হবে B10 পর্যন্ত। কেমন? সো আমরা দিলাম B10 এন্ড দেন এন্টার। ইকুয়ালস অ্যাগ্রিগেট 11 B5 থেকে B10। দেখেন এখানে আমাকে এভারেজটা বের করে দিয়েছে 5416.667। ওকে, আমরা যদি এটাকে নরমালি সিলেক্ট করে নিচের দিকে নামাই তাও আমরা দেখতে পাবো এখানে এভারেজটা কিন্তু তাই দেখাচ্ছে 5416, ঠিক কি না? আচ্ছা, এখন আমি যদি এখান থেকে কোনো একটাকে হাইড করে দিই, সে আমি 5000 টাকা হাইড করে দিচ্ছি, হাইড, দেখেন এখন আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। কেমন? B5 থেকে B10। সো মনে করেন আমরা এটাকে হাইড করে দিচ্ছি, B5 থেকে B10, আমার ওই হিডেনটা কিন্তু এখন আর আসছে না, ঠিক আছে? তো কি করবে, ইগনোর করবে হিডেনটাকে সে কাউন্ট করবে না। কেমন? সেইভাবে চাইলে আমরা অ্যাগ্রিগেট ব্যবহার করে এভারেজ বের করতে পারি। ওকে, তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন একটা ছোটখাটো এক্সেলের সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছি, যেটা আমাদের মান্থলি এক্সপেন্স বের করে দেবে, এবং সেটাকে আমরা কিভাবে অন্য একটা শীটে কিভাবে আমরা ব্যালেন্সটাকে নিয়ে যাব সেটাও আমরা একটু দেখে নেব এখানে। কেমন? তো ফর এক্সাম্পল আমি কিছু কলাম হেডিং এখানে দিয়েছি, ডেট, হাউস রেন্ট, কনভেন্স, ফুড, ফোন অ্যান্ড রিক্রিয়েশন। আমি টোটালটাকে চাইলে একটু কালার টালার করতে পারি, ওকে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অ্যান্ড দেন এখানে আমরা চাইলে টোটাল কলাম নিয়ে আসতে পারি, টোটাল, অ্যান্ড দেন আমরা এখানে চাইলে আর কি আনতে পারি, আমরা অ্যাভারেজ বের করতে পারি, আমরা চাইলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারি, আমরা চাইলে এটাকে মিনিমাম ভ্যালু বের করতে পারি, আমরা চাইলে এখানে কাউন্ট করে দেখতে পারি কি অবস্থা। এছাড়া আমরা চাইলে এখানে কি বের করতে পারি, গ্র্যান্ড টোটাল বের করতে পারি। তারপর আমরা চাইলে এখানে ক্যাশ ইন হ্যান্ড বের করতে পারি। কেমন? ওকে, এন্ড দেন যেহেতু আমরা দেখছি যে স্ক্রল করে ডানে যখন চলে যাচ্ছি তখন আমরা ডেটগুলো দেখছি না,
তাহলে আমরা চাইলে ডেটটাকে ফ্রিজ করার জন্য আমরা ভিউ ট্যাবে গিয়ে ফ্রিজ পেন্সে গিয়ে এটাকে ফ্রিজ করে নিতে পারি। ওকে, সো ডেট আমি এইভাবে 1 2 লিখে আমরা চাইলে ডেটটাকে অটোফিল করে একেবারে 31 তারিখ পর্যন্ত নিয়ে যেতে পারি। ওকে, এন্ড দেন হাউস রেন্ট আমি চাইলে এখানে 500 দিতে পারি। হাউস রেন্ট আমার জানুয়ারির 1 তারিখে হাউস রেন্ট বাবদ আমার খরচ হয়েছে সে 500, এবং এটাকে আমি যেহেতু প্রত্যেকটা জায়গায় এটা একই রকম হবে, সো এটাকে আমি অটোফিল করে সব জায়গায় 500টা করে নিলাম। কনভেন্সটা সে মনে করেন 150 এভাবে 40 80 200 120 ছিল না, 15 ছিল না, 20 ছিল না, সে 50 এভাবে আমরা চাইলে কনভেন্স লিখতে পারি। ফুড লিখলাম সে 50 and then 100 then 200 500 650 550 250 50 খেলামই না একদিন 100 কি হতে পারে না, একদিন খেলাম না, প্রতিদিন খেতে হবে। ফোন বিল সে 25 55 100 200 100 20 এরকম কিছু। রিক্রিয়েশন 500 200 ছিল না ছিল না ছিল না 200 ছিল না ছিল না 100। ওকে, সো টোটাল বের করার জন্য আমরা চাইলে একটা ফাংশনের সহায়তা নিতে পারি, ইকুয়াল সাম দেন ব্র্যাকেট, দেন আমাদের হাউস রেন্ট থেকে শুরু করে এটা শেষ হবে কোথায়, রিক্রিয়েশন পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, দেন আমরা এটাকে স্ক্রল করে একেবারে 31 তারিখ পর্যন্ত চাইলে নামিয়ে রাখতে পারি, যাতে করে পরের টোটালগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। কেমন? তো এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর আর ঠিক নাই নাকি? এই পর্যন্ত ঠিক আছে, এখানে সবগুলো 500 আসছে। তো আমরা এখানে মনে করেন দিলাম হচ্ছে 200 220 100 and 50। সো দেখেন আমার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। সো আমরা এখন থেকে আর কি করতে হবে না, আমাকে অটো ফিলও আর করতে হবে না, 31 তারিখের পর্যন্ত অটো ফিল করা আছে। এন্ড দেন এভারেজের জন্য আমরা একই রকম এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি এটা প্রায় একই রকম, তাই না? এন্ড দেন আমরা এটাকে করে দেব হচ্ছে এভারেজ। সো এভাবে একটু কপি পেস্ট করলে আমাদের টাইমটা কিন্তু একটু সেভ হবে, ঠিক কি না? কারণ আমার B4 থেকে F4 পর্যন্ত তো আমার ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা যদি এবার এখানেও তাই করি, এটা কি হবে, ম্যাক্স। কেমন? ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, এন্ড দেন মিনিমামের জন্য মিন, এন্ড দেন কাউন্টের জন্য কি কাউন্ট। তাহলে কয়টা কলাম আছে আমরা সেটাও বের করে ফেললাম, যে কয়টা আইটেম আছে আমার। হ্যাঁ, কাউন্ট ইফ হলে আপনি কাউন্ট মানে কাউন্ট করবে কখন, তাহলে আপনাকে সেই কন্ডিশন দিতে হবে, কন্ডিশনটা দিয়ে দেবেন যে কি কখন সে কাউন্ট করবে। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটালটা বের করার জন্য আমরা কি করব, ইকুয়ালস সাম ব্র্যাকেট, আমার টোটালটা কোথায় আছে, টোটালটা আছে হচ্ছে আমার এইখানটাতে G4। কেমন? G4 এন্ড দেন কোলন, আর এটা লাস্ট কোথায় আছে, G34 এ। কেমন? তাহলে G4 থেকে G34, তাহলে G4 কোলন G34 এন্ড দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। সো আমরা গ্র্যান্ড টোটালটাও পেয়ে গেলাম। তবে ক্যাশ ইন হ্যান্ড, এখন এই ক্যাশ ইন হ্যান্ডটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপরে, আপনার কত ছিল তার উপরে। কেমন? তো আমরা এখানে চাইলে এখানে ব্যাংকের একটা কলাম রাখতে পারি, এখানে সে ব্যাংক। কেমন? ব্যাংকে ছিল মনে করেন আমার 1 লাখ টাকা ছিল জানুয়ারিতে, 10,000 হয়ে গেছে 1 লাখ। কেমন? 2 3 4 5। হ্যাঁ, তো আবার আমরা এখানে কি করতে পারি, ইকুয়ালস দিস ওয়ান মাইনাস দিস ওয়ান। কেমন? আমার গ্র্যান্ড টোটালটা বাদ দিব কার থেকে, ক্যাশ ইন হ্যান্ড থেকে, এন্ড দেন এন্টার। 79,505 টাকা।
সো এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের হিসাব। কেমন? এখন ফেব্রুয়ারি মাসে এই কাজটা করতে গেলে কি আমি আবার এগুলো সব টাইপ করব, আবার সব ফর্মুলা লিখব? হ্যাঁ, তো তার জন্য আমরা কি করতে পারি? কপি পেস্ট। তো ভালোই শিখেছি আমরা। মুভ অর কপি, ক্রিয়েট এ কপি অ্যান্ড দেন জানুয়ারির পরে যাবে এটা, তাহলে শীট 6 এর আগে বসাচ্ছি যাতে জানুয়ারির পরে যায়। জানুয়ারি 2 নামে এটার নাম করে দিলাম ফেব্রুয়ারি। কেমন? তাহলে আমি সমস্ত কিছু পেয়ে গেলাম না? কেমন? পাইনি এখানে? শুধু আমি কি করব, এখান থেকে ভ্যালুগুলো পরিবর্তন করব, এই ভ্যালুগুলো আমার আইটেমের ভ্যালুগুলো, আর বাকি সব ঠিক থাকবে। ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমার এটা তো আমরা কি করেছি, মুভ অর কপি করে নিয়ে আসছি। যদি এমন হয় আমার জানুয়ারি মাসে এটা 1 লাখের জায়গায় মনে করেন এটা হচ্ছে 80,000 টাকা, তাহলে আমার এখানে কি হবে? এটা তো ঠিক থাকলো না, ঠিক কিনা? তাহলে এখানে আমরা কি করব, আমরা অন্য রকম একটা ফর্মুলা আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। কেমন? তো ফর্মুলাটা হচ্ছে ইকুয়ালস এন্ড দেন জানুয়ারি শীটে কে এই সেলটা। কেমন? তাহলে ফর্মুলাটা কি দেখেন, ইকুয়ালস জানুয়ারি এক্সক্লামেটরি সাইন দেন হচ্ছে আমার সেল নাম্বার। ওকে, সো আমরা ফেব্রুয়ারি শীটে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখব, ইকুয়ালস জানুয়ারি, জানুয়ারি। তো মনে রাখবেন এটা হবে আপনার শীটের নাম, ইকুয়ালস শীট নেম এক্সক্লামেটরি সাইন সেল নাম্বার এন্ড দেন এন্টার। দেখেন এখন কিন্তু 80,000 টাকা চলে আসছে। ঠিক আছে, এখন আপনি এখানে পরিবর্তন হলো আর কোনো সমস্যা নেই, এখানে পরিবর্তন হইতেই পারে। জানুয়ারি মাসে সে আরেকবার 20,000 টাকা বা 30,000 টাকা ডিপোজিট করছে, তাহলে 80 আর 30-এ কত হবে? 1,10,000। ঠিক কিনা? হতে পারে না? তাহলে এখন ফেব্রুয়ারি শীটে কি সেটা চেঞ্জ হয়েছে? হয়েছে। বুঝতে পেরেছেন? সো এইভাবে চাইলে আমরা একটা শীট থেকে আরেকটা শীটে ভ্যালু নেওয়ার জন্য এইভাবে শীট নেম এবং এক্সক্লামেটরি সাইন এবং তার সাথে সেল নাম্বার ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এছাড়া আমরা একটু যদি কিছু প্রিন্টের অপশন দেখি, প্রিন্ট কিভাবে করতে হয়, তার জন্য নর্মালি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন দেখেছিলাম সেরকমই প্রিন্টের অপশন। কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু পেজের বাউন্ডারি খুঁজেই পাচ্ছি না, তাই না? যে কতটুক নিয়ে পেজ হবে। তো তার জন্য আমরা প্রথমবার যদি কন্ট্রোল পি প্রেস করি, মানে কন্ট্রোল পি দিয়ে যদি আমরা প্রিন্টে যাই, তা আমরা দেখতে পাবো আসলে আমাদের ডেট থেকে রিক্রিয়েশন টুল পর্যন্ত এটাই হচ্ছে আমার ফার্স্ট পেজ। ডেট থেকে রিক্রিয়েশন টুল পর্যন্ত এতটুকু মিলে আমার কি ফার্স্ট পেজটা। আমরা যদি আবার একটু হোম পেজে ব্যাক করি, এখন দেখেন আমার পেজের ডান দিকে একটা বাউন্ডারি পড়ে গেছে। কেমন? আপনি যদি একটু নিচে আসেন দেখবেন যে নিচেও একটা বাউন্ডারি আছে, তার মানে এই এতটুকু মিলে আপনার ফার্স্ট পেজ। ঠিক কিনা? এবার আপনি যদি কন্ট্রোল পি তে যান দেখবেন আপনার এখানে অপশন আছে যে নিচে দেখেন আমরা এখন আছি 1 of 3, মানে 3টা পেজের মধ্যে এখন আমি আছি কোথায়? 1 এ। তাহলে আমি এখানে অ্যারোতে যদি ক্লিক করি সেকেন্ড পেজে আসি, দেখেন সেকেন্ড পেজটা হচ্ছে আমার এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, গ্র্যান্ড টোটাল, ক্যাশ ইন হ্যান্ড এই নিয়ে। এরপর আমি যদি ক্লিক করি আবার নিচে, তাহলে আমরা শুধু ব্যাংক আছে আমার থার্ড পেজে। ঠিক আছে, তাহলে পেজগুলো যাচ্ছে কিভাবে? কলাম ওয়াইজ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি পাশে যদি আরো 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 কলাম হেডিং দিতে থাকেন তাহলে আপনার আরো আরো পেজগুলো এভাবে কাউন্ট হতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আপনি কয়টা কপি চান বা কতগুলো প্রিন্ট চান ওই বাকিটা আগের মতোই সেম। ওকে, তারপর জুমের অপশন আমরা ওখানে যেমন দেখেছিলাম, চাইলে এখানেও আমরা জুম করে ছোট করে একসাথে অনেকগুলো পেজকে দেখতে পারি। দেখেন এখন আমাকে মানে পেজগুলো কিন্তু আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি এখন আমি। ঠিক কি না?
হ্যাঁ করা যাবে, দুইটা পেজকে আপনি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও তো দেখেছিলাম, দুইটা পেজকে আপনি একটা পেজের মধ্যে প্রিন্ট করতে পারেন, ওই কন্ট্রোল পি তেই অপশনটা আছে, এখানেই আছে আপনার নর্মাল মার্জিন, নো স্কেলিং, ফিট শিট অন ওয়ান পেজ, custom scale, fit all rows in one page, fit all print active sheets, print entire workbook, print selection. ওকে, এখানে কিছু অপশন আছে, আমি একটু ডিসকাস করে দিই যেহেতু আসছি। এখানে একটা আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, তার মানে হচ্ছে এই মুহূর্তে আমি যে কার্সরটা যেই শিটে আছে সেটা প্রিন্ট হবে, আর এটা হচ্ছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক। যদি আপনার এখানে 1000 পেজ থাকে এই ওয়ার্কবুকে, তাহলে পুরো ওয়ার্কবুকটাই প্রিন্ট হবে ইনক্লুডিং অল শিটস। তারপরে আছে প্রিন্ট সিলেকশন, আপনি যদি রেঞ্জ সিলেক্ট করে দেন, মানে যতটুকু আপনি সিলেক্ট করবেন ঠিক ততটুকু প্রিন্ট হবে, কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ অপশন আছে, তারপরে সাইজ কি হবে, নর্মাল মার্জিন আছে, তারপরে হচ্ছে আপনার নো স্কেলিং এখানে আছে, প্রিন্ট শিটস এট দেয়ার অ্যাকচুয়াল সাইজ, ফিট শিট অন ওয়ান পেজ। হ্যাঁ, এখানে যদি আপনি বলেন ফিট শিট অন ওয়ান পেজ, তাহলে সবগুলো একটা পেজের মধ্যে চলে আসবে। দেখেন সব একটা পেজের মধ্যে চলে এসেছে, লেখাগুলো ছোট ছোট হয়ে গেছে। এখন আপনার একটা পেজের মধ্যেই সব প্রিন্ট হবে, কিন্তু অনেক ছোট ছোট আকারে পাবেন। কেমন? ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট Okay, so that is all about our Microsoft Office Excel 2010. আমাদের পরবর্তী ভিডিওতে আমরা Microsoft Access নিয়ে ডিসকাস করব, ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নোবেল শাহ আরও একবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।